লেবানন ইস্যুতে নেতানিয়াহুর উপরে ক্ষুব্ধ ট্রাম্প, ফোন আলাপে তীব্র অসন্তোষ এবং কড়া হুঁশিয়ারি। পারিবারিক বিরোধে যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ড, ৬ জনকে খুনের পর বন্দুকধারীর আত্মহত্যা। সাক্ষাৎকার ছাড়াই অ্যাসাইলাম বাতিল ও ডিপোর্টেশনের নতুন নীতি আনছে ট্রাম্প প্রশাসন। এবং শেয়ার ব্যবসা থেকে ক্রিপ্টোকারেন্সি, ট্রাম্পের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে তোলপাড় পুরো আমেরিকা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হুমলন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোন আলাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে জানা গেছে, লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উপরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, ফোন আলাপে ট্রাম্প ইসরায়েলের পদক্ষেপকে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেন এবং এতে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাও জটিল হতে পারে বলে সতর্ক করেন। সূত্রের দাবি অনুযায়ী ট্রাম্প এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কঠোর ভাষা ব্যবহার করেন এবং প্রশ্ন তোলেন, তুমি কি করছো? তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েলের বর্তমান নীতির কারণে আন্তর্জাতিক সমর্থন কমে যেতে পারে। ফোন আলাপটি এমন সময় হলো যখন ইরান লেবানন পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধের হুমকি দিয়েছিল। বিশ্লেষকদের মতে এই ঘটনা যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করতে পারে। পারিবারিক বিরোধের জেরে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত হওয়ার পর সন্দেহভাজন ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। কয়েকটি স্থানে ছড়িয়ে থাকা মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো ঘটনা তদন্তাধীন, আর এর নেপথ্যের কারণ খুঁজে দেখছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মুসকাটিন শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় ৬ জন নিহত হওয়ার পর সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটিকে স্থানীয় কর্তৃপক্ষ অত্যন্ত নির্মম এক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছে। পুলিশ জানায়, ৫২ বছর বয়সী রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড নামের ওই ব্যক্তি সোমবার একাধিক স্থানে গুলি চালিয়ে পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে হত্যা করেন। নিহতদের মধ্যে 2টি স্কুল শিক্ষার্থী এবং 2টি স্কুল কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে মুসকাটিন কমিউনিটি স্কুল ডিস্ট্রিক্ট। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এই সহিংসতার সূত্রপাত হয়। গুলি বর্ষণের পর সন্দেহভাজন ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পরে শহরের একটি ট্রেইলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, সেখানে তিনি নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। উদ্ধারকারী দল তাকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে আরও 2টি আলাদা স্থানে, একটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদেরও ওই সন্দেহভাজনের পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রধান অ্যান্থনি কাইস বলেন, এটি আমাদের সম্প্রদায়ের জন্য এক ভয়াবহ ধাক্কা। এমন সহিংসতার জন্য আমাদের কাছে কোনো শব্দ নেই। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে। আমেরিকায় অ্যাসাইলাম জালিয়াতি রুখতে এবং লাখ লাখ আবেদনের জট কমাতে কাগজপত্রের ভিত্তিতেই ঝটপট আবেদন বাতিলের নতুন ছক কষছে ট্রাম্প প্রশাসন। 1 বছরের ডেডলাইন পার হলে ইন্টারভিউ ছাড়াই কিভাবে বাতিল হবে আবেদন এবং কিভাবে শুরু হবে ডিপোর্টেশন প্রক্রিয়া, তা নিয়ে হোয়াইট হাউসের এই গোপন নীতি সম্পর্কে বিস্তারিত জানতে থাকছে বিশেষ প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল সরকারের অভ্যন্তরীণ নথির বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন নীতিতে কিছু আশ্রয় আবেদন সাক্ষাৎকার ছাড়াই দ্রুত বাতিল করার ক্ষমতা দেওয়া হতে পারে ইমিগ্রেশন কর্মকর্তাদের। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা ইউএসসিআইএস কর্মকর্তারা যদি মনে করেন কোনো আবেদন 1 বছরের সময়সীমা পার হয়ে দাখিল করা হয়েছে এবং তা বৈধ ব্যতিক্রমের আওতায় পড়ে না, তাহলে তারা সরাসরি আবেদন বাতিল করতে পারবেন। এরপর ওই আবেদনকারীর ডিপোর্টেশন প্রসিডিংসে পাঠানো হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় আবেদন সাধারণত প্রবেশের 1 বছরের মধ্যে করতে হয়, তবে চিকিৎসাজনিত জটিলতা বা আইনগত সহায়তার অভাবের মতো কিছু ব্যতিক্রম রয়েছে। নতুন পরিকল্পনায় বলা হয়েছে, কাগজপত্রের ভিত্তিতে স্পষ্টভাবে অযোগ্য মনে হলে সাক্ষাৎকার ছাড়াই সিদ্ধান্ত নেওয়া যাবে। USCIS বলছে, লক্ষ লক্ষ জমে থাকা আশ্রয় আবেদনের কারণে প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব হচ্ছে, তাই ব্যবস্থা সহজ ও দ্রুত করতে এই পরিবর্তন আনা হতে পারে। তবে অভিবাসন আইনজীবীরা আশঙ্কা করছেন, এতে অনেক বৈধ আবেদনকারীও তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ হারাতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 15 লক্ষ আশ্রয় আবেদন USCIS এবং 33 লাখের বেশি মামলা ইমিগ্রেশন কোর্টে ঝুলে আছে। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে নতুন করে বড় ধরনের আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া নন সিটিজেন অভিভাবকদের সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার উদ্যোগ নেন, যা বর্তমানে সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া লক্ষাধিক শিশুর নাগরিকত্ব ঝুঁকির মুখে পড়তে পারে বলে আইনি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ইতিমধ্যে ফেডারেল আদালতগুলো এই আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে। প্রশাসনের যুক্তি, 14তম সংশোধনী কেবল স্থায়ীভাবে বসবাসকারী অভিভাবকদের সন্তানদের জন্য প্রযোজ্য হওয়া উচিত। তবে বিরোধীরা বলছেন, এটি সংবিধানের দীর্ঘদিনের ব্যাখ্যার পরিপন্থী। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে হাজার হাজার অভিবাসী পরিবার, যাদের অনেকে যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীতি ও অভিবাসন ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে। মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে অত্যাধুনিক অবকাঠামো সহ একটি গোপন ভূগর্ভস্থ টানেল উদ্ধার করেছে কর্তৃপক্ষ। আলো, ভেন্টিলেশন এবং পরিবহন ব্যবস্থা সহ এই টানেলটি মাদক ও অস্ত্র পাচারের মতো কাজে ব্যবহার হতো বলে ধারণা করা হচ্ছে। পুরো নেটওয়ার্ক ও এর পেছনের কার্টেল চক্র নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। মেক্সিকোর টিজুয়ানা শহরে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ টানেল উদ্ধার করেছে দেশটির ফেডারেল কর্তৃপক্ষ। তদন্তকারীরা জানিয়েছেন, টানেলটিতে আলো, ভেন্টিলেশন এবং বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থা ছিল, যা মাদক ও অস্ত্র পাচারের জন্য ব্যবহার করা হতো বলে সন্দেহ করা হচ্ছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল অফিস জানায়, নিউভা টিজুয়ানা এলাকার একটি সম্পত্তিতে অভিযান চালিয়ে টানেলটির সন্ধান পাওয়া যায়। প্রায় 265 মিটার দীর্ঘ এই টানেলটি প্রায় 6.3 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। কর্তৃপক্ষের মতে, টানেলটি মেক্সিকোর টিজুয়ানা থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর একটি এলাকায় সংযুক্ত থাকতে পারে, তবে যুক্তরাষ্ট্রের অংশে এখনও পুরোপুরি প্রবেশ পথ শনাক্ত করা যায়নি। তদন্তে জানা গেছে, টানেলটি শুধু পারাপারের পথ নয়, বরং একটি পূর্ণাঙ্গ লজিস্টিক ও স্টোরেজ নেটওয়ার্ক হিসেবে ব্যবহৃত হতো। সেখান থেকে অস্ত্র, বিস্ফোরক ও মাদক সরবরাহ করা হতো বলে ধারণা করা হচ্ছে। অভিযানে সন্দেহভাজন মাদকদ্রব্য, গোলাবারুদ, মোবাইল ফোন ও নথিপত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, এর আগেও অনুরূপ টানেল ব্যবহার করে বড় আকারের মাদক পাচার করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অত্যাধুনিক টানেল কার্টেলগুলোর সংগঠিত আর প্রযুক্তি নির্ভর পাচার নেটওয়ার্কের প্রমাণ। এখন তদন্তকারীরা পুরো চক্র ও এর আন্তর্জাতিক সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রে মেডিকেড সুবিধা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিতে কর্মক্ষম সুবিধাভোগীদের কাজ, কমিউনিটি সার্ভিস বা অনুমোদিত কর্মসূচিতে অংশগ্রহণের প্রমাণ দিতে হবে। প্রশাসনের দাবি, এতে অপব্যবহার কমবে এবং প্রকৃত সুবিধাভোগীরা আরও ভালো সেবা পাবেন। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে মেডিকেড সুবিধা পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন ফেডারেল রুল অনুযায়ী 19 থেকে 64 বছর বয়সী বেশিরভাগ মেডিকেড সুবিধাভোগীকে এখন থেকে কাজ করা, কমিউনিটি সার্ভিস করা বা অনুমোদিত কোনো ওয়ার্ক প্রোগ্রামে অংশ নেওয়ার প্রমাণ দিতে হবে। নতুন এই নীতির লক্ষ্য হল রাজ্যগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া, কিভাবে তারা কর্মশর্ত কার্যকর করবে, কারা যোগ্য হবেন এবং কিভাবে তাদের যাচাই করা হবে। একই সঙ্গে রিপোর্টিং ও এক্সেমশন প্রক্রিয়াও কঠোর করা হয়েছে।
প্রশাসনের দাবি এই পরিবর্তন মেডিকেড ব্যবস্থায় অপব্যবহার কমাবে এবং কর্মক্ষম ব্যক্তিদের কাজের বাজারে যুক্ত করতে উৎসাহ দেবে। স্বাস্থ্য ও মানব সেবা দপ্তরের কর্মকর্তারা বলছেন, এতে প্রকৃত সুবিধাভোগীরা আরও ভালোভাবে সেবা পাবেন। তবে সমালোচকদের মতে এই নীতির কারণে লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন। কংগ্রেশনাল বাজেট অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 দশকে প্রায় 5 মিলিয়ন মানুষ মেডিকেড হারাতে পারেন, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কর্মরত। নতুন নিয়ম অনুযায়ী সুবিধাভোগীর প্রতি মাসে অন্তত 80 ঘন্টা কাজ বা স্বেচ্ছাসেবামূলক কাজ করতে হবে অথবা পড়াশোনা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে হবে। কিছু ক্ষেত্রে শিশু বা প্রতিবন্ধী পরিবারের সদস্যদের দেখাশোনার মতো ব্যতিক্রমও রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2027 সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই নীতি যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে। এখন রাজ্যগুলো কিভাবে এটি বাস্তবায়ন করে সেটি হবে মূল নজরদারির বিষয়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক সুবিধা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিলিয়ন ডলারের তহবিল পরিকল্পনা, ক্রিপ্টো ব্যবসা, সরকারি চুক্তি এবং ট্রাম্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাভ নিয়ে সমালোচকদের প্রশ্নের মুখে পড়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলা এই বিষয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে স্বার্থ সংঘাত ও ব্যক্তিগত লাভের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, তিনি নিজের সরকারের বিরুদ্ধে করা একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে প্রায় 1.8 বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের চেষ্টা করেছিলেন, যা তার সমর্থক ও সহযোগীদের মধ্যে বিতরণ করা হতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর কংগ্রেস ও আদালতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। চাপের মুখে হোয়াইট হাউস এখন এই তহবিল পরিকল্পনা পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে। এতে মামলার ভবিষ্যৎ এবং সম্ভাব্য আর্থিক সুবিধা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউস অবশ্য এইসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল জনগণের স্বার্থেই কাজ করছেন এবং কোনো ধরনের স্বার্থ সংঘাত নেই। তাদের দাবি এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সমালোচনা। তবে সমালোচকদের মতে ট্রাম্প প্রশাসন এবং তার ব্যক্তিগত ব্যবসার মধ্যে সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা, ক্রিপ্টোকারেন্সি উদ্যোগ এবং সরকারি নীতি নির্ধারণের মধ্যে সম্ভাব্য সুবিধার সম্পর্ক রয়েছে। এছাড়া শেয়ার বাজারে বড় পরিসরে লেনদেন, ব্র্যান্ড লাইসেন্সিং ব্যবসা এবং সরকারি প্রকল্পে ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। কিছু প্রকল্পে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এইসব ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সির নৈতিক মানদণ্ড নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। হোয়াইট হাউসের অবস্থান সত্ত্বেও বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাপ তৈরি করছে এবং ভবিষ্যতে আরও তদন্তের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও বাড়তি খরচের চাপে সাধারণ মানুষের ক্রেডিট কার্ড ঋণ দ্রুত বেড়ে চলেছে। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক এক রিপোর্টে দেখা গেছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট ক্রেডিট কার্ড ঋণ দাঁড়িয়েছে প্রায় 1.25 ট্রিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে জ্বালানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ বেশি হারে ঋণের উপরে নির্ভর করছে। ফলে অনেকে উচ্চ সুদের চাপে ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন। অর্থনীতিবিদরা ঋণ কমানোর জন্য কিছু কৌশল প্রস্তাব করেছেন। এর মধ্যে রয়েছে ব্যাংকের সঙ্গে আলোচনা করে সুদের হার কমানো, 0% ব্যালেন্স ট্রান্সফার কার্ড ব্যবহার করে ঋণ একত্র করা এবং ব্যক্তিগত ঋণ নেওয়া। বিশেষজ্ঞরা আরও বলছেন, অ্যাভালান্স পদ্ধতিতে বেশি সুদের ঋণ আগে পরিশোধ করলে মোট খরচ কমে আসে, আর স্নোবল পদ্ধতিতে ছোট ঋণ আগে শোধ করলে মানসিকভাবে সুবিধা হয়। তাদের মতে সঠিক পরিকল্পনা ও নিয়মিত পরিশোধই এই ক্রমবর্ধমান ঋণের চাপ কমানোর মূল উপায়। নিউ ইয়র্কে খুন এবং বন্দুক হামলার ঘটনা কমলেও বাড়ছে গুরুতর হামলার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু অপরাধের ধরন বদলের ইঙ্গিত নয়, বরং সমাজে সহিংস আচরণের বিস্তারেরও লক্ষণ। কেন বাড়ছে এই প্রবণতা আর জননিরাপত্তার জন্য এর অর্থ কী, সেই বিশ্লেষণ থাকছে প্রতিবেদনে।
নিউ ইয়র্কের সিটিতে খুন ও বন্দুক হামলার ঘটনা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে গুরুতর হামলা বা ফেলোনি অ্যাসল্ট এর ধারাবাহিক বৃদ্ধি। নতুন পরিসংখ্যান বলছে শহর জুড়ে সহিংস অপরাধের ধরন বদলাচ্ছে, যা জননিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। NYPDর তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত 11,000-এরও বেশি গুরুতর হামলার ঘটনা রেকর্ড হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় প্রায় একই থাকলেও মহামারীর আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। 2025 সালের শেষে এ ধরনের অপরাধের হার 2019 সালের তুলনায় 44% বেশি ছিল। বিশ্লেষকদের মতে বাস চালক, পুলিশ কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মচারীদের ওপর হামলা এবং পারিবারিক সহিংসতা বৃদ্ধির কারণে এই প্রবণতা দেখা যাচ্ছে। তবে আরও উদ্বেগের বিষয় হল হামলার অভিযোগে অভিযুক্তদের বড় একটি অংশের আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না। আদালতের তথ্য বলছে 2025 সালে ফেলোনি অ্যাসল্ট মামলায় অভিযুক্তদের 62% কোনো পূর্ব দণ্ডের ইতিহাস ছিল না। অর্থাৎ সহিংসতার সঙ্গে এখন এমন মানুষও জড়িয়ে পড়ছেন যারা আগে কখনো অপরাধে জড়িত ছিলেন না। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এটি সমাজে সহিংস আচরণের স্বাভাবিকীকরণের ইঙ্গিত হতে পারে। তাদের মতে ছোটখাটো বিরোধ বা দৈনন্দিন সংঘাত ক্রমেই শারীরিক হামলায় রূপ নিচ্ছে। যদিও নিউ ইয়র্কে খুন ও গুলির ঘটনা কমছে, তবুও গুরুতর হামলার উচ্চ হার শহরের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় সামাজিক সংকট দেখা দিতে পারে। নিউ ইয়র্কে টিকটক স্টার হওয়ার হ্যালুসিনেশনে ট্রেনের ছাদে মরণ খেলায় মেতেছে কিশোররা। একের পর এক মর্মান্তিক মৃত্যুর পরও থামছে না এই সাবওয়ে সার্ফিং। এই আত্মঘাতী ট্রেন্ডের নেপথ্যে থাকা ভয়ঙ্কর সত্য, ভুক্তভোগী মায়েদের আকুতি এবং প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানুন রিপোর্টে। নিউ ইয়র্ক সিটিতে সাবওয়ে সার্ফিং নামে পরিচিত ঝুঁকিপূর্ণ ট্রেন স্ট্যান্ড আবারও প্রাণঘাতী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে কিশোর কিশোরীরা চলন্ত ট্রেনের উপর উঠে ভিডিও তৈরি করছে, যার ফলে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সাম্প্রতিক ঘটনায় ব্রুকলিনের উইলিয়ামসবার্গ ব্রিজ অতিক্রমকারী একটি জে ট্রেন থেকে পড়ে 2 কিশোর গুরুতরভাবে আহত হয়। তাদের একজন 14 বছর বয়সী আখি বাটলার ঘটনাস্থলেই মারা যায়, অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। একই এলাকায় এর আগেও সাবওয়ে সার্ফিং করতে গিয়ে একাধিক কিশোরের মৃত্যু হয়েছে। NYPD ও MTA সূত্রে জানা গেছে, গত 2 বছরে ট্রেনের বাইরে ঝুলে বা উপরে উঠে ভ্রমণের ঘটনা প্রায় 200% বেড়েছে, যার পেছনে মূল কারণ হিসেবে সোশ্যাল মিডিয়া কন্টেন্টকে দায়ী করা হচ্ছে। 2024 সালে 7 জন এবং 2025 সালে আরও 5 জন এই ঝুঁকিপূর্ণ স্ট্যান্ডে প্রাণ হারিয়েছে। বিশেষজ্ঞদের মতে কিশোরদের মস্তিষ্ক এখনও ঝুঁকি পুরোপুরি বোঝার সক্ষমতা অর্জন করে না, আর অনলাইনে লাইক ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা তাদের আরও বেশি বিপদের দিকে ঠেলে দিচ্ছে। নিউ ইয়র্ক কর্তৃপক্ষ রাইড ইনসাইড স্টে অ্যালাইভ ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এসব ভিডিও সরানোর উদ্যোগ নিয়েছে। তবুও উদ্বেগ রয়ে গেছে, ভাইরাল হওয়ার নেশা কি তরুণদের আরও মৃত্যুর দিকে ঠেলে দেবে? কর্তৃপক্ষ বলছে কঠোর নজরদারি ও সচেতনতা ছাড়া এই প্রবণতা থামানো কঠিন। ভালোবাসার নতুন অধ্যায় শুরু করতে বিয়ের আসর থেকে হানিমুনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নবদম্পতি, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আনন্দের সেই যাত্রা রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। কুয়াশা নিয়ে শঙ্কা ছিল বরের, আর শেষ পর্যন্ত সেই রাতই কেড়ে নেয় তার জীবন। অলৌকিকভাবে বেঁচে যান নববধূ। কিভাবে ঘটল স্বপ্নের বিয়ের রাতে, কিভাবে মুহূর্তেই পরিণত হলো শোকে, সেই করুণ ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিয়ের কয়েক মিনিট পরই হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 25 বছর বয়সী নববর ডেভ ফিজি। তবে একই দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন তার নববধূ জেসনি ফিজি। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ডসনভিলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানটি ছিল একেবারেই নিখুঁত। শত শত অতিথির উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাত 9:30টার দিকে হেলিকপ্টারে করে আটলান্টায় হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন নবদম্পতি।
তবে উড্ডয়নের আগে ঘন কুয়াশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডেভ, যিনি নিজেও একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন। পরিবারের দাবি, তিনি বলেছিলেন এমন দৃশ্যমানতায় তিনি সাধারণত উঠতেন না। এরপরও শেষ পর্যন্ত উড্ডয়নের সিদ্ধান্ত নেয়। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই হেলিকপ্টারটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নিহত হন ডেভ ফিজি এবং হেলিকপ্টারের পাইলট। অন্যদিকে জেসনি দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। প্রায় 5 ঘন্টা পর উদ্ধারকারীরা তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। আশ্চর্যের বিষয়, তার কোনো হাড় ভাঙেনি। শরীরে গুরুতর আঘাত ও ক্ষত থাকলেও তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। পরিবার জানিয়েছে, স্বামীর আকস্মিক মৃত্যুতে জেসনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। বাড়ি বিক্রিতে রিয়েল এস্টেট এজেন্ট নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে চমক দেখিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের প্রযুক্তি প্রতিবেদক স্টুয়ার্ট থমসন। যুক্তরাষ্ট্রের আপস্টেট নিউ ইয়র্কে অবস্থিত নিজের বাড়ি বিক্রির পুরো প্রক্রিয়ায় তিনি ব্যবহার করেন গুগলের এআই চ্যাটবট জেমিনাই। প্রতিবেদন অনুযায়ী বাড়ি বিক্রির বিজ্ঞাপন তৈরি থেকে শুরু করে ছবি তোলা, স্টেজিং, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং দর কষাকষির কৌশল নির্ধারণ সব ক্ষেত্রেই সহায়তা করে জেমিনাই। মাত্র 5 দিনের মধ্যেই বাড়িটির জন্য 3টি প্রস্তাব পান তিনি এবং সবগুলোই ছিল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। শেষ পর্যন্ত $6 লাখ বেশি মূল্যে বাড়িটি বিক্রি হয়। এজেন্ট কমিশন না দেওয়ায় প্রায় $36,000 সাশ্রয় করেন থমসন। সব মিলিয়ে তার লাভ দাঁড়ায় $90,000 বেশি। তবে তিনি স্বীকার করেছেন, এআই অনেক ক্ষেত্রে কার্যকর হলেও মানবিক সহানুভূতি বা আবেগ বোঝার ক্ষেত্রে এখনও সীমাবদ্ধ। তাই চূড়ান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি একজন মানব আইনজীবীর সহায়তা নিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভবিষ্যতে রিয়েল এস্টেট খাতেই এআই ব্যবহারের নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।